আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে এখন সবচাইতে সাংগঠনিক শক্তির দিক থেকে জামাতে ইসলামী 1 নম্বরে, 2 নম্বরে বিএনপি। তো জামাতে ইসলামীকে ভাঙ্গার জন্য অনেক চেষ্টা করতেছে ভারত। আবার একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এর আগে অন্যান্য দল দিয়ে জামাতে ইসলামীকে বিতর্ক করার চেষ্টা করেছে, বিএনপিও কিছুদিন করলো, কিন্তু কাজ হচ্ছে না। কারণ ভারতের কর্তৃত্ব অনেকটাই কমে গেছে হাসিনা যাওয়াতে। তো এই কারণে এখন ভারতের ভয়, জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে আর কিছুই থাকে না, বিএনপি যদি আসে তারপরে তাদের কিছুটা হলেও কর্তৃত্ব থাকে। তো দর্শক, জামাতে ইসলামীকে ভাঙ্গার জন্য, 2 টুকরা করার জন্য কি ষড়যন্ত্র করতেছে এই ভারত, প্রথম আলো ডেইলি স্টার দিয়ে, সেটা এখন আপনাদের বলি। সেটা হচ্ছে যে জামাতে ইসলামের যেগুলো নেতাকর্মীদের ফাঁসি হয়েছে, তাদের ছেলে সন্তানদের দিয়ে এখন জামাতে ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ডেইলি স্টার, ভারত এবং প্রথম আলো এরা কাজে লেগেছে। বিতর্কিত করবে, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচারিক হত্যা করা হয়েছে, সন্তানকে দিয়ে জামাতে ইসলামকে ভাঙ্গার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা বুঝতে হলে আপনাদের একটা ভিডিও দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান এই বিষয় নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। এই ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। তো বেশি দেরি না করে চলুন আমরা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখে আসি। জামাত ইসলামী ভাঙতে, জামাত ইসলামীকে 2 গ্রুপে ভাগ করতে মহাপরিকল্পনা নিয়ে একটা গ্রুপ মাঠে নেমেছে। তো দর্শক, তাদের কার্যক্রম যা শুরু হয়েছে, সামনে আপনারা দেখবেন এই মে জুন মাসে আপনারা দেখবেন যে জামাতকে ভাঙতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন নিউজ পেপারে জামাতকে 2 ভাগ করার পক্ষে বিভিন্ন ন্যারেটিভ আপনারা দেখবেন। এমনকি প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, বাংলা ট্রিবিউন এ ধরনের নিউজ পেপারও জামাতকে 2 গ্রুপে ভাঙতে যে ন্যারেটিভ দরকার সেই রসদ তারা যোগান দিবে। এই প্রেক্ষিতে জরুরি কিছু কথা বলতে চাই। আমরা প্রথমে বলবো, আদর্শিকভাবে হোক আর যে কারণে হোক না কেন, জামাত ইসলামীকে যে কেউ অপছন্দ করতে পারে, ইটস দ্য রাইট। কিন্তু এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে জামাত ইসলামের মতো একটা ফোর্স থাকা ওয়াজিব। যেমন আপনি জামাতকে ভোট দিবেন না, করে দিন, ওকে, সমস্যা নেই, কিন্তু জামাতের মতো একটা ফোর্স থাকা যে জরুরি, এটা দেশপ্রেমের অংশ হিসেবে আপনাকে স্বীকার করা দরকার। দেখেন, এই যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, আপনি স্বীকার করেন বা না করেন, জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা সুসংগঠিত সংগঠন না থাকলে এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলনের প্রত্যেকটা পরতে পরতে আমাদের অবজারভেশন আছে। কোন পর্যায়ে গিয়েছিল, কখন আন্দোলন থেমে যেত, আবার আন্দোলনটা কিভাবে ধরে রাখা হয়েছে, শিবির রেখেছে, জামাত রেখেছে। একটা সুসংগঠিত এই সংগঠন না থাকলে এটা হতো না। এবং ইসলামের জন্য আপনি ইসলামপন্থী হয়েও জামাতের বিরোধিতা করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ ইসলামপন্থীদের অনেক দল আছে। আপনি চরমনাই করতে পারেন, খেলাফত মজলিস করতে পারেন, সেক্ষেত্রে আপনি জামাতের বিরোধিতা করতেই পারেন, ইটস ইউর রাইট। কিন্তু জামাত ইসলামের প্রেজেন্স স্বীকার করাও একজন ইসলামপন্থীর জন্য ওয়াজিব। কিভাবে? এদেশে ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করতে, সেকুলার শক্তিকে, কমিউনিস্ট শক্তিকে, সোশ্যালিস্ট শক্তিকে, নাস্তিক্যবাদী শক্তিকে, সন্দেহবাদী শক্তিকে মোকাবেলা করতে, বস্তুবাদী শক্তিকে মোকাবেলা করতে ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থেই যে জামাত ইসলামীকে দরকার। আপনি যদি নিঃস্বার্থভাবে ইসলামপন্থী বা দেশপ্রেমিক হয়ে থাকেন, ইউ হ্যাভ টু অ্যাকনোলেজ দ্যাট। তো এই জায়গা থেকে আমাদের বক্তব্য হচ্ছে, জামাত ইসলামী ক্ষমতায় না আসুক এটা আপনারা চাইতে পারেন, কিন্তু জামাত ইসলামী ভেঙে যাক এটা আমাদের কারোই চাওয়া উচিত নয়। কারণ জামাত না থাকলে এ দেশ একটা অনিশ্চিত গন্তব্যে যেতে পারে। জামাত শিবির না থাকলে হয়তোবা 5 আগস্ট ব্যর্থ হয়ে শত শত তরুণকে ফাঁসি দিয়ে বা ক্রসফায়ার দিয়ে হত্যা করে এতদিনে আমরা প্রায় ভারতের পেটের মধ্যে চলে যেতাম, আমরা ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতাম। তখন আপনাদের চরমনাই, আপনাদের হেফাজত এগুলো কিছু থাকতো না, কেউ কিছু করতে পারতো না। এজন্যে বৃহত্তর স্বার্থে জামাত ইসলামীর অখণ্ডতার পক্ষে আমাদের অবস্থান নেওয়া দরকার। জামাত ইসলামীকে ভোট দেওয়া মোটেও জরুরি মনে করছেন, এটা আমরা আহ্বান জানাতে পারি, আমরা যারা পছন্দ করে দিব। তো এই জায়গাটা থেকে জামাত ইসলামী যারা ভাঙতে আসবে, যারা ভাঙার ষড়যন্ত্র করবে, এদের উদ্দেশ্যে আমার সহজ সরল কথা, এদের পিঠে হাত পা ভেঙে দেওয়া উচিত। এরা কোনো না কোনোভাবে, এটা ভারতের প্রজেক্ট, ইন্ডিয়া এটা চায়। জামাত ইসলামীকে ধ্বংস করতে ভারত এমন কোনো চেষ্টা নাই যে করে নাই। ফতোয়া সন্ত্রাস থেকে শুরু করে তথ্য সন্ত্রাস সব করা হয়েছে, সব করা হয়েছে। গণহত্যা চালানো জামাতের বিরুদ্ধে, কিন্তু জামাতকে ভাঙতে পারেনি, নিঃশেষ করতে পারেনি। 5 আগস্টের পর আবার যখন জামাত ইসলামী ঘুরে দাঁড়িয়েছে, শুধু নয়, ইতিহাসের
সবচাইতে জনপ্রিয় সময় পার করছে, তখন আর কোনোভাবে যখন জামাতকে থামাতে পারছে না, তখন আধিপত্যবাদীরা জামাতকে দুই ভাগে ভাগ করার ষড়যন্ত্র করছে। জামাতকে ভাগ করা, জামাতকে দুই ভাগে ভাগ করার এই ব্যাকগ্রাউন্ডটা বা কেন করতে চায়, কারা করতে চায় এবং এটা যে কতটা ক্ষতিকর, প্রথমে আমি এটা আশা করি বুঝাতে পেরেছি। আর নেপথ্যে কারা? ভারত। আর এই ক্ষেত্রে জামাতের স্পর্শকতার কিছু বিষয়কে সুনিপুণভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। জামাতে শহীদ পরিবারের সন্তানদের কিছু ক্ষোভ, যেটা যৌক্তিক থাকতেই পারে, এটাকে পলিটিক্যালি ইউজ করার চেষ্টা করা হচ্ছে, এটাকে জামাত ভাঙার রসদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। মিডিয়াগুলো করবে, বড় আকারের সামনে এগুলো সামনে আনবে, যেটা একদম স্বাভাবিক, এটাকে তারা অস্বাভাবিকভাবে দেখানোর চেষ্টা করছে। যেমন আজকাল নামের একটা পোর্টাল, আমি এই সম্পর্কে তেমন জানি না, সামনে প্রথম আলো ডেইলি স্টার এগুলো করবে, লিখে রাখেন। এই এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেলে তখন এই ঘটনা দ্বারা শুরু করবে। মানে মে মাসের মাঝামাঝি সময় দেখবেন যে প্রথম আলো ডেইলি স্টার এমন এমন রিপোর্ট করছে, যার অর্থ হচ্ছে জামাত দুই ভাগে ভাগ হয়ে যাওয়া উচিত, যে অন্য কারো কেউ এসে জামাতের দায়িত্ব নেবে, এটা হওয়া উচিত। তো আজকাল একটা ভিডিও প্রতিবেদন করেছে, শিরোনাম জামাতের টানাপোড়েন, নিজামের সন্তান ও মীর কাসেম আলীর মেয়ের স্ট্যাটাস। এর ভেতরে এমনভাবে উপস্থাপন করেছে জামাত ইসলামী ভিতরে মারাত্মক দ্বন্দ্ব, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল। দেখেন, ইন্টারনাল পাওয়ার স্ট্রাগল এটা একদম আছে এবং থাকবে। কাউকে সরিয়ে কেউ নেতা হতে চাইবে, কেউ সেক্রেটারি জেনারেল হতে চাইবে, কেউ প্রথম সারির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নায়েব আমির হতে চাইবে, এটা একদম স্বাভাবিক, এটা না থাকা অস্বাভাবিক। এটা সাহাবা ইকরামদের যুগে ছিল, আছে, থাকবে। জামাতের আবার অনেকে অস্বীকার করেন যে জামাতের লোকজন নাকি পদ পদবি চায় না, ভাই এটা আর এক মিথ্যাচার। তা আপনি এই মিনিমাম বাস্তবতাকে স্বীকার করে নিয়ে আগাতে হবে, এটা স্বাভাবিক। ক্ষমতা চাওয়া, পোস্ট চাওয়া, এবং এই জন্যে একটা লিমিট বজায় রেখে তৎপরতা চালানো জায়েজ, কোনো সমস্যা নেই। ক্ষমতা চেয়ে নেওয়া, পোস্ট চেয়ে নেওয়া জায়েজ, এবং ওই পদে যাওয়ার চেষ্টা চালানো জায়েজ, এটা জামাতের লোকজন করে। যেমন এই বাস্তবতা অস্বীকার করে আবার জামাতকে আর এক বাস দেওয়ার প্ল্যান বা এজেন্ডা কিন্তু অনেকের আছে, এরা আবার আবেগী। যেমন অনেকে মনে করেন যে জামাত বা শিবিরের সভাপতি কিংবা আমির কেউ হতে চান না, তাকে জোর করে বানানো হয়। এটা হচ্ছে একান্তই হাস্যকর কথা। জামাতের আমির হওয়ার লাইনে বা বিভিন্ন আমির হওয়ার জন্য অনেক তৎপরতা চালান, এরকম জামাতের অনেক নেতা আছে, এবং এটা করবেন। জেলা আমির থেকে শুরু করে মহানগর আমির, আমি যেন হই, সেক্রেটারি যেন আমার লোক হয়, কাছের লোক হয়, আমার পছন্দের লোক, এই চেষ্টা করবে, হচ্ছে, চলছে। এটা না হওয়া মানে অস্বাভাবিক, এটা হবেই। তো এই যে সিম্পল বা একান্তই অনিবার্য কিছু বাস্তবতা, যেটা স্বাভাবিক, কিছু পাওয়ার স্ট্রাগল থাকে যে কোনো সংগঠনে, ইসলামী সংগঠনে আছে, থাকবে। এটা পীর মুরিদি থেকে শুরু করে সব জায়গায় আছে, থাকবে। এই পাওয়ার স্ট্রাগলটা, এই ইন্টারনাল পাওয়ার কনফ্লিক্টটা বাংলাদেশে এক্সিস্টিং যে কোনো সংগঠনের চাইতে এখনো জামাত ইসলামীতে কম এবং সহনীয় মাত্রায় আছে। যেটা আছে, কেউ অবশ্যই স্বীকার করেন না যে একদম নাই, না, আছে, এবং এটা সহনশীল মাত্রায় আছে, এবং যেটা আছে এটা স্বাভাবিক। তো যা আছে এটাকে কেন্দ্র করে এই দল ভাঙার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই দল যাতে ভাঙে এই জন্য অনেকে উস্কানি দিচ্ছে। তো এই আজকালের এই রিপোর্ট এমনভাবে বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটা, সিলেট অঞ্চল কেন্দ্রিক ডাক্তার শফিকুর রহমান সিন্ডিকেট একটা, যেখানে এহসান মাহবুব, জুবায়ের, সেলিম উদ্দিন এদের নেতৃত্বে চলছে। সেলিম উদ্দিনকে বলা হয়েছে আমির জামাতের ডান হাত। আর রফিকুল ইসলাম খানদের একটা গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়, শফিকুল ইসলাম মাসুদ, নুরুল ইসলাম বুলবুল, এরা একদম জামাতের গুরুত্বপূর্ণ পদগুলো, এই মতিউর রহমান আকাউন্ট, এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট দখল করছে। হ্যাঁ, এটা একটু অস্বাভাবিক, এটা জামাতকে সমাধান করতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এত নেতা কেন বের হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন কি, আর তারাই সবাই বড় বড় নেতা হবে, এটা স্বাভাবিক না, এখানে কিছু অস্বাভাবিক বিষয় আছে। এবং এই ধরনের অস্বাভাবিক বিষয় আমি একটা সংগঠনের জন্য স্বাভাবিক মনে করি, তবে এটা সমাধান করার চেষ্টা করা বা এটা না হওয়াটাই ভালো। এবং এটা অস্বীকার করা আবার আর এক অতি বুজুর্গি। মানে এই জামাতের এই নেতৃত্বের প্রতি শহীদ অরিজিনাল জামাত যারা, তারা অসন্তুষ্ট, এভাবে উপস্থাপন করা হচ্ছে। নিজামী পুত্ররা অসন্তুষ্ট, কাসেম আলীর পুত্র অসন্তুষ্ট, শহীদ নেতাদের বাঁচাতে যথেষ্ট গড়িমসি ছিল, মানে কঠিনভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, তারা যাতে নেতা হতে পারে এই জন্য তাদের ফাঁসিতে সম্মতি ছিল, ইত্যাদি ইত্যাদি প্রচার করা হচ্ছে। মানে এটা কেন জানেন? প্রথম কথা হচ্ছে এগুলো আংশিক সত্য এবং এগুলো স্বাভাবিক, এবং এটা শুধু এখন না, সেটা সেই 42 সাল থেকে এরকম কিছু বিষয় আছে, এতে জামাত ভাঙার কোনো বিষয় না, এবং এটা থাকবে, এটা মানুষের সংগঠন থাকবে। যেমন শহীদ নেতাদের বাঁচাতে জামাতের ভূমিকা যদি পর্যালোচনা করেন, 100% ঠিক ছিল, একথা পৃথিবীর কেউ বলতে পারবে। কিছু ত্রুটি কারো দৃষ্টিতে, কোনো পার্সপেক্টিভে আপনার কাছে ধরা পড়তে পারে, তো এই জন্য ক্ষোভ থেকে, ব্যক্তিগত অবজারভেশন থেকে সমালোচনা করতে পারে, এই সমালোচনাকে স্বাগত জানানো। কিন্তু উস্কানিটা আসছে এরকম যে এই যে স্বাভাবিক বিষয়গুলো, এগুলোকে ব্যবহার করে
জামাতকে দুই গ্রুপে ভাগ করতে, একটা হচ্ছে অরিজিনাল জামাত, আর একটা হচ্ছে মানে ওই শহীদ নেতাদের উত্তরসূরিদের অরিজিনাল জামাত, আর একটা হচ্ছে পরবর্তী প্রজন্মের যারা ভারতের সাথে আপোষ করছে এরকম একটা জামাত। অতএব দুই গ্রুপে ভাগ হবে। এখন এটা সামনে এক্সিলারেট হবে যখন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে। এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবে, এটিএম আজহারুল ইসলাম যে বাস্তবতা, তার শারীরিক অবস্থা বা তার যে অ্যাবসেন্স, এতে তাকে আমিরে জামাত বানানো হবে বা এটা স্বাভাবিক নয়। তিনি হয়তো নির্বাচন করবেন বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থাকবেন বা সামনে নায়েবে আমির বানানো হবে, কিন্তু তাকে আমিরে জামাত বানানো হবে, এটা তার শারীরিক কন্ডিশন বা এগুলোর সাথে যায় না। তিনি নিজেও এতে আগ্রহ বোধ করবেন না, আমি জানি। কিন্তু এটা নিয়েই এই ভারতের আধিপত্যবাদীরা বা এই ভারতের দালালেরা ষড়যন্ত্র করে, মিডিয়া করে, যে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এখন তার হাতে নেতৃত্ব দেওয়া উচিত, ডাক্তার শফিকুর রহমানের পদত্যাগ করা উচিত। না, তিনি পদত্যাগ করছেন না, তাকে রাখতে বড় সিন্ডিকেট, এটিএম আজহারপন্থীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র, এরকম স্বাভাবিক বিষয়কে কেন্দ্র করে এভাবে বা ব্যক্তিগত কিছু ক্ষোভ কষ্টের অনুভূতি শেয়ার করা সাবেক শহীদ নেতাদের, এই জায়গাগুলো সামনে এনে জামাত ভাঙতে অনেকে উস্কানি দিবে। তা আমি আহ্বান জানাবো যে আসুন আমরা জামাতকে অপছন্দ করলেও বৃহত্তর স্বার্থে জামাতকে ঐক্যবদ্ধ রাখতে তৎপর হই। আর সহজ মেসেজটা দিয়ে দেন, জামাত ভেঙে আলাদা জামাত করবে বা এই ধরনের কোনো চেষ্টাও যদি কেউ করে, এটা করবে না আমি জানি, জাস্ট উস্কানি দিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে। আর জামাতের যতটুকু ভাঙন সেটা এবি পার্টির মাধ্যমে হয়েছে, আর কোনো সম্ভাবনা নেই আশা করি। তারপরে যদি কেউ জামাত ভাঙার চেষ্টা করে, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পিটাইয়া হাত পা ভেঙে ফেলা উচিত, কারণ এটা ষড়যন্ত্র। আপনি রাজনৈতিক বিরোধিতা করতে পারেন, কিন্তু দল ভাঙা, ইন্টারনাল ক্লাশ বাজানো, এটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের কঠিন জবাব, এই যে হাত পা ভাঙা, এগুলো কিন্তু প্রতীকী কথা, এর প্রকৃত অর্থে আমি বলছি না অরিজিনালি পিটাই, মানে কঠিনভাবে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার, জিরো টলারেন্স। জামাত ঐক্যবদ্ধ থাকবে, আছে এবং থাকবে। আমরা জামাতের অনেক নেতা সমালোচনা করব, অনেকের বিরুদ্ধে তদন্ত চাইবে, অনেককে বহিষ্কার করার জন্য সুপারিশ করব, কিন্তু জামাতে ভাঙন ধরনের চেষ্টা যদি কেউ করে তার খবর আছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো আপনাদের কাছে কি মনে হয় যে জামাতে ইসলামকে ভেঙে দুই টুকরা করতে পারবে কি পারবে না? আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করে দিয়ে যাবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।